আমি এতটাই উঁচুতে উঠেছি যে পুরো পৃথিবী নিচে চলে গেছে এবং যখন আমি একদম চূড়ার কাছে পৌঁছালাম, চূড়াটা ছুঁয়ে দেখলাম, মনে হলো যে আমি আকাশ ছুঁয়ে দেখছি। দীর্ঘ 14 বছর পর পৃথিবীর সর্বোচ্চ পৃষ্ঠ মাউন্ট এভারেস্টে পা ফেললেন একজন বাংলাদেশি নারী। বলছিলাম নুরুন নাহার নিম্নির কথা, যিনি একই সাথে কর্পোরেট জব করেন, আবার সেই সাথে নিজের প্যাশনকে নিয়ে গেছেন পৃথিবীর সেই সর্বোচ্চ পৃষ্ঠে। নিম্নি, আপনার সেই এভারেস্ট জয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি দেখেছি একটা বিশাল সূর্যোদয় হচ্ছে, মানে বিশাল জায়গা জুড়ে এত সুন্দর গাঢ় লাল হয়ে গেছে, মানে আমি প্রকাশ করতে পারবো না। আমার জীবনে আমি এত সুন্দর সূর্যোদয় দেখিনি। আমার বাম দিকে মনে হলো যে পুরো পৃথিবী আমার নিচে, এবং যখন আমি একদম চূড়ার কাছে পৌঁছালাম, চূড়াটা ছুঁয়ে দেখলাম, চূড়া ছুঁয়ে দেখার পর মনে হলো যে আমি আকাশ ছুঁয়ে দেখছি। মানে আমি এতটাই উঁচুতে উঠেছি যে পুরো পৃথিবী নিচে চলে গেছে। মুগ্ধতা থাকে না, মুগ্ধ হয়ে চারপাশ দেখছিলাম। তো তখন কতটা সময় কেটেছে আমি আসলে জানি না। মনে হচ্ছে যে আমি তো এখান থেকে চলে যাব, আমি তো আর দেখতে পারবো না। এই স্মৃতিটা বুকের মধ্যে নিয়ে চলে যাই। নিম্নি, এভারেস্টে ওঠা তো খুবই ব্যয়বহুল একটা ব্যাপার। সেই ব্যয়বহুল ব্যাপারটাকে কিভাবে আয়ত্তে আনলেন? পূবালী ব্যাংক পিএলসি আমাকে স্পন্সর করেছে। পূবালী ব্যাংক পিএলসি যদি স্পন্সর না করতো, আমি নিশ্চিত আমার এই অভিযানটা 2026 সাল কেন 2036 সালেও হতো না। ঢাকার রাস্তায় নারীদের জন্য চলাটা যেখানে খুব বেশি কঠিন, সেখানে আপনি মাউন্ট এভারেস্টে পৌঁছে গেলেন। আপনার কাছেও কি মনে হয় ঢাকার রাস্তায় চলাটা এভারেস্টে ওঠার থেকেও বেশি কঠিন? ঢাকার রাস্তায় ফুটপাতগুলো যদি আমাদের জন্য আরেকটু সুবিধাজনক হয়, দোকানপাট না থাকে, তাহলে আমরা আরেকটু ভালোভাবে হাঁটতে পারি। আমরা একটা 1 কিলোমিটার দূরে যাব, আমরা কিন্তু একটা অটো রিক্সা ডেকে ফেলছি। আমাদের যদি এই সুবিধাটা না থাকতো, তাহলে এই অটো রিক্সাগুলোর ঝামেলাও থাকতো না, আপনিও ফিট থাকতেন এবং আপনার ফুটপাতও আপনার উপযোগীই থাকতো। যদি মানুষ হাঁটতো, ফুটপাত কে দখল করবে? আমরা অসংখ্য মানুষকে দেখি যারা আসলে নিজেদের প্যাশন কিংবা পছন্দের জায়গা হচ্ছে এই মাউন্ট ক্লাইম্বিং, কিন্তু তারা পর্যাপ্ত সুযোগের অভাবে সেই কাজটা করে দেখাতে পারছে না। বেস ক্যাম্পে আমার পরিচয় হয়েছিল দুবাইয়ের একজন ক্লাইম্বারের সঙ্গে। ওর নাম সাঈদ। ও আমাকে বলছে যে তুমি কি জানো আমি 136টা দেশের সর্বোচ্চ চূড়ায় পা রেখেছি। বাংলাদেশ আমাকে এখনো সুযোগ করে দিতে পারেনি, কারণ আমাদের যে সর্বোচ্চ চূড়া সাকা হাফং, এই জায়গাটা রেস্ট্রিক্টেড। এমনভাবে রেস্ট্রিকশন যে ও বাংলাদেশে নাকি 3 বছর ধরে চেষ্টা করছে, এখনো পারেনি। অনেকের মাঝে একটা কিউরিওসিটি থাকে যে এভারেস্টের ওই চূড়াতে আসলে মানুষ কি খায়। ক্যাম্প 1-এ তেমন কিছু সুযোগ সুবিধা নেই, কিন্তু ক্যাম্প 2-তে আমাদের বেশ ভালো ব্যবস্থা থাকে। ক্যাম্প 3-তে আমরা যখন ছিলাম তখন ক্যাম্প 2 থেকে ফ্রাইড রাইস করে নিয়ে এটা নিয়ে এসেছিল। ক্যাম্প 3 একদম একটা ঢালের মধ্যে, ওখানে আশপাশে দাঁড়ানোরও জায়গা নেই। ওখানে ছোট ছোট গ্যাসের চুলা পাওয়া যায়, এই চুলার মধ্যে হয়তো বা একটু পানি গরম করে দেয়। ক্যাম্প 4 হচ্ছে 8000 মিটার উচ্চতায় প্রায়, ওটা ডেথ জোন। আমি একজনকে দেখছি যে শুয়ে আছে, তো আমি আমার শেরপাকে বলছি যে দেখেছো ও কত মজা করে শুয়ে আছে। তখন ও বলছে যে ও তো মজা করে শুয়ে নেই, ও তো মরে গেছে। আমাদের সঙ্গে দুজন ইন্ডিয়ান ছিল, ওরা দুজন মারা গিয়েছিল। দেখে আসলে খারাপ লাগে যে পর্বত তাকে রেখে দিয়েছে। আবার মনে হয় যে ওরা আসলে পর্বতের কাছেই থাকার কথা ছিল। বাংলাদেশের পর্যটন শিল্প কেন এত পিছিয়ে আছে? নারীরা কিন্তু ঠিকই পর্বতারোহণ করছে, কিন্তু ওনারা কেন এভারেস্টের চূড়ায় বা অন্য 8000 মিটার পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেননি? এটার একমাত্র কারণ পৃষ্ঠপোষকতা। আমি যখন একটা কোনো ট্রেইলে যাই, দেখি যে ওখানে যদি আমরা 20 জন থাকি, তার মধ্যে দেখা যায় যে 12 থেকে 13 জন হচ্ছে মেয়ে। নিম্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের সবশেষ এবং অষ্টম বাংলাদেশী হিসেবে যিনি এভারেস্টের চূড়ায় উঠেছেন, নুরুন নাহার নিম্নির সঙ্গে, যার প্যাশনকে তিনি জয় করেছেন। নিজের এই প্যাশনকে আগলে রেখে আরও জয় করতে চান পৃথিবীর আরও অনেক পর্বতশৃঙ্গ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।